নিচু এলাকাগুলোর সকল বাসিন্দাকে তাদের বিদ্যুতের মিটার উঁচুতে স্থাপনের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বুধবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট দপ্তরের আওতাধীন নগরীর শাহজালাল উপশহর, সোবহানীঘাট, কালীঘাট সহ অন্যান্য নিচু এলাকায় যে সকল বাসাবাড়ির মিটার বৈদ্যুতিক সরঞ্জাম বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল সেগুলো মেরামত করার জন্য এবং গ্রাহকদের জন্য উঁচু স্থানে স্থাপনের জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে মিটার সরানোর ব্যয় গ্রাহককে বহন করতে হবে। তবে মিটার পুনঃসংযোগের জন্য টোকেন বা টেম্পার টোকেন বিদ্যুৎ বিভাগ বিনামূল্যে সরবরাহ করবে। সুনামগঞ্জের জামালগঞ্জ থানার একটি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার 29 জুন দিবাগত রাত 3টার দিকে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাপ্টু মজুমদার নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার ফিনারবাগ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের চামারগাঁও গ্রামের বিধান মজুমদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েকজনের সঙ্গে জামালগঞ্জ থেকে নৌকাযোগে মাছ নিয়ে মোহনগঞ্জে যাচ্ছিলেন বাপ্টু মজুমদার। পথিমধ্যে পাবনার হাওরের কাশীপুর ও লক্ষ্মীপুর সংলগ্ন এলাকায় পৌঁছার পর ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি। ঝড়ের হাওরের ঢেউয়ে সেটি ডুবে যায়। বাকিরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন, কিন্তু ডুবে যান বিপ্টু মজুমদার। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। ভয়াবহ বন্যায় সিলেট এখনো বিপর্যস্ত। জুনের মধ্যভাগে আসা বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি। তবে নদ নদীর পানি কিছুটা কমায় মানুষের মধ্যে খানিকটা স্বস্তি ছিল। সেই স্বস্তি উবে যেতে বসেছে। আবারও বাড়ছে সিলেট অঞ্চলের প্রধান দুই নদী সুরমা এবং কুশিয়ারার পানি। কুশিয়ারার পানি বাড়ছে ধীরে। সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদনের তথ্য থেকে মিলেছে এমন তথ্য। পার্বত্য জেলায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে গতকাল মঙ্গলবার সন্ধ্যা 6টায় ছিল 10.59 মিটার। আজ দুপুর 12টায় দাঁড়িয়েছে 10.75 সেন্টিমিটার। এই নদীর পানি কানাইঘাট পয়েন্টে গতকাল সন্ধ্যায় ছিল 13.35 সেন্টিমিটার এবং আজ দুপুরে হয়েছে 13.46 সেন্টিমিটার। বিপদসীমার 89 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদ উল আজহা ও আষাঢ়ের পূর্ণিমা উপলক্ষে 28 জুন থেকে 16 জুলাই পর্যন্ত মোট 19 দিন প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয় 2022 সালের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন ছুটি 16 থেকে 23 মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি 16 থেকে 23 মের পরিবর্তে 28 জুন থেকে 5 জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করেছে। 10 দিনে তিস্তার পানি এই পর্যন্ত 5 বার বিপদসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের আরও তিস্তা সহ নানা নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে বুধবার সকালে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপরে 51.62 সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ধরা হয় 51.60 সেন্টিমিটার। গত 21 জুন বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে ছিল তিস্তার পানি। এর আগের দিন বিপদসীমার 28 সেন্টিমিটার উপর এবং 19 জুন বিপদসীমার 12 সেন্টিমিটার উপরে ছিল। আগুনে দগ্ধ চিকিৎসক অদিতি সরকার আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সকাল 10টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল এসব তথ্য জানিয়েছেন। গত শুক্রবার আগুনে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন অদিতি। তার শরীরের 50% দগ্ধ হয়েছিল। পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, স্বামীর সঙ্গে অভিমান করে শুক্রবার নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন অদিতি। চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশের কাছে এমন কথা বলেছেন। অদিতি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিডফোর্ড হাসপাতালের নবজাতক বিভাগের রেজিস্ট্রার ছিলেন। স্বামী মানস মণ্ডল ও 2 সন্তান নিয়ে ওয়ার্ডের হিস্ট্রির একটি বাসায় থাকতেন তিনি। মানস মণ্ডল পেশায় একজন প্রকৌশলী। পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে ওয়ার্ডের বাসায় অদিতি দগ্ধ হন। তিনি শরীরে দাদু জাতীয় তরল ঢেলে দেন। পরে শরীরে আগুন ধরিয়ে দেন। দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় যে জুতার মালা পরানো হয়েছে সেটি ওনার একার নয়, আমার গলায় পরানো হয়েছে, এমন প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রেণীকক্ষে ধর্ম অবমাননার মামলায় 19 দিন হাজতে কারাভোগ করা স্কুল শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে হেনস্থার শিকার ওই শিক্ষক এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিভিন্নভাবে তাকে হুমকি ধুমকিও দেওয়া হচ্ছে। আজ বুধবার দুপুর 12টার দিকে মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষক হৃদয় মণ্ডলের সঙ্গে কথা বলা হয় এবং সোয়া 12টার দিকে ক্লাস শেষে বেরিয়ে এসে তিনি এসব কথা বলেন।
আক্ষেপের সুরে তিনি বলেন, তাকে বিনা অপরাধে 19 দিন জেল খাটতে হয়েছে এবং এই 19টি দিন তার জীবনের সবচেয়ে কষ্টকর দিন ছিল। নাব্যতা সংকট ও পদ্মা সেতুতে স্রোত থাকায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে শরীয়তপুর জাজিরা নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় ও পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা। ট্রলারে করে ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা নদী পাড়ি দিচ্ছেন তারা। পদ্মা সেতু উদ্বোধনের একদিন আগে গত শুক্রবার বিকেল থেকে শিমুলিয়া জাজিরা নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দিলে নৌপথ পার হওয়ার জন্য কোনো যানবাহন ওই ঘাটে যায় না। সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ করা হলে বিপাকে পড়া মোটরসাইকেল আরোহীরা ফেরি ঘাটে যান। সোমবার মোটরসাইকেল পারাপারের জন্য কয়েকজন, তবে ফেরিটির পদ্মা নদীর পাইন পাড়ে চ্যানেলে আটকে যায়। এরপর সেটিকে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে নেওয়া হয়। এ কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা ওই নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে। পদ্মা নদী পারাপার হতে না পেরে চরম বিপাকে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা। উপায়ন্তর না দেখে ঝুঁকি নিয়ে ট্রলারে করে পার হচ্ছেন পদ্মা নদী। এবারে আন্তর্জাতিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের এজেন্ডায় রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ইস্যুটি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিবেশী এই দেশটিতে সফরে যাওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। আজ বুধবার এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এনএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এনএনআইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি মায়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গাদের অবৈধ অভিবাসনের ফলে উদ্ভূত বিভিন্ন সমস্যার বিষয়টি উত্থাপন করবেন। সম্পূর্ণ বদলে যাওয়া এক পরিস্থিতিতে এবার শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর সম্মেলন। স্পেনের মাদ্রিদে 3 দিনের এই সম্মেলন মঙ্গলবার শুরু হয়। মূল আলোচনা শুরুর প্রাক্কালে সাময়িক ব্যয় বাড়াতে সদস্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমা এই জোটের প্রধান। তার ভাষায়, আগামী বিশ্ব ক্রমে অনিশ্চিত ও বিপজ্জনক হয়ে উঠছে। ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন প্রতিরক্ষার বিষয়ে ন্যাটোর মনোভাব আকস্মিক মৌলিক পরিবর্তন এনেছে। গত মঙ্গলবার মূল আলোচনার প্রস্তুতি শুরু হয়। এতে ঘোষণা দেওয়া হয় নতুন সদস্য ফিনল্যান্ড এবং সুইডেন যোগ দেবে। এর মধ্য দিয়ে পরিবর্তনের বিষয়টি বোঝা যায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান মার্সার ব্যয়বহুল শহরের তালিকায় বিদেশি কর্মীদের বসবাসের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে ঢাকা। বিশ্বের 400টিরও বেশি শহরে 2 পণ্য এবং সেবার মূল্যের ভিত্তিতে চালানো নতুন এক জরিপে সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। সূচকে চলতি বছর ঢাকার অবস্থান 58 ধাপ অবমানন ঘটলেও মার্সারের কস্ট অফ লিভিং সার্ভে 2022 শীর্ষক জরিপে প্রবাসীদের এখনো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল 100 শহরের মধ্যে রয়েছে ঢাকা। 2022 সালে প্রবাসী কর্মীদের জন্য বিশ্বের 98তম ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে ঢাকা। যদিও এই জরিপে 2021 সালে ঢাকার অবস্থান ছিল 40তম। তার আগের বছর অর্থাৎ 2020 সালে ঢাকা ছিল 20তম অবস্থানে। ফলে শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় থাকলেও ঢাকা ক্রমান্বয়ে বিদেশিদের জন্য কম ব্যয়বহুল হচ্ছে। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জোড়া 50 হাঁকিয়েছিলেন সাকিব আল হাসান, যার সুবাদে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে গিয়েছিলেন তিনি। শীর্ষস্থান থেকে মাত্র 1 ধাপ দূরে ছিলেন। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে বলে যার পরিণামে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। 2 ইনিংসে উইকেট শূন্য থাকার পাশাপাশি মোটে 8 এবং 16 রান করে ফের 1 ধাপ পিছিয়ে গেছেন তিনি। এখন 328 রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। সাকিবকে 3 নামে 2 নম্বর স্থান দখল করেছেন ভারতের অফ স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন। তার রেটিং 341 পয়েন্ট। এবারে আবহাওয়ার খবর। দেশের উত্তর পূর্বাঞ্চল তথা সিলেট অঞ্চলের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পশ্চিমা মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টির প্রবণতা বাড়বে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গতকাল মঙ্গলবার সকাল 6টা থেকে আজ বুধবার সকাল 6টা অবধি সিলেট, রংপুর অঞ্চলে বৃষ্টিপাত এবং অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি ছিল। এই সময় সিলেটে 110 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তিনি জানান, আগামী 3 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।